রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 7টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে এসে ওই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। একই সঙ্গে জলকামান দিয়ে আগুন নেভাতেও কাজ করে তারা। এদিকে জাতীয় পার্টির নেতাকর্মী ও বিক্ষোভকারীরা ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ওই এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে এক ব্রিফিংয়ে হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানান জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কী ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন? জি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে এখন কাকরাইলে জাতীয় পার্টির যে সামনের অবস্থা, সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। যান চলাচলের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি এখন স্বাভাবিকই হয়েছে। কিন্তু আসলে এখানকার যে অবস্থা, যে অগ্নিসংযোগের যে ঘটনাটি, সেই ঘটনাটির ঠিক আমার পেছনেই, আমি যদি দেখাই আপনাদেরকে, আমার পেছনেই কিন্তু অগ্নিসংযোগের এই ঘটনাটি ঘটেছে এবং সেই তাপ কিন্তু আমি এখনো এখানে আসলে উপলব্ধি করতে পারছি। আপনাকে যদি আমি আরো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে জাতীয় পার্টি ঠিক নিচে দুটি কক্ষ, একটি কক্ষ নামাজের ঘর এবং অপর কক্ষটি যেটি রয়েছে সেটি হচ্ছে একটি লাইব্রেরি ছিল এবং সেই লাইব্রেরিটিকে পুরোপুরি এখানে আসলে পুড়ে দেওয়া হয়েছে। এবং এখানে যে সকল নেতাকর্মীরা তৎকালীন সময় ঠিক ওই সময়টা উপস্থিত ছিলেন, তারা অভিযোগ করেছেন যে এখানে বিভিন্ন ধরনের বিস্ফোরকের ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করে তারা এটিকে জ্বালিয়ে দিয়েছে। এবং যে শাটার, সামনের যে অংশটি, সেটিকে শাটার বলা হয়, সেই শাটারটিকে আসলে তারা ভেঙে এক ধরনের মব সৃষ্টি করে তারা জোর করে এখানে ঢুকে সবকিছু টেনে হিস্টে বের করে ফেলেছে। এবং আমি যদি ঠিক পাশের কক্ষটির দিকে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে নামাজের ঘর, অর্থাৎ জাতীয় পার্টির ঠিক নিচেই একটি নামাজের ঘর রয়েছে, যে ঘরটিতেও আসলে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা। এবং নামাজের ঘরটির মধ্যে বেশ কিছু জিনিসপত্র ছিল, কিন্তু এখানে যে সকল নেতাকর্মীরা এসছেন বা যে সকল কর্মীরা এসছেন বা যে সকল মানুষজন এসে এই কাজটি করেছেন, জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে আসলে তারা কোন দলের বা কোন মতের, তারা কিন্তু সেই বিষয়টি এখানে নিশ্চিত করছে না। তারা বারবারই বলছে যে আজকে 22 দলের একটি প্রোগ্রাম এখানে ছিল, সেখান থেকে একটি মিছিল আসে এবং সেই মিছিলটি ঠিক সন্ধ্যা 7টার দিকে সেই মিছিলের একটি অংশ, যে হামলার ভিত্তিতেই কিন্তু আসলে দেখা যায় যে তাদের যে পূর্ব প্রস্তুতি সেটিও ছিল না। কিন্তু বেশ কিছুদিন আগেও কিন্তু এই জাতীয় পার্টির অফিসের উপরে হামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে বেশ আগে সময় থেকেই পুলিশের মোতায়েন ছিল, কিন্তু সেই পুলিশের মোতায়েন ঠিক অপ্রতুল্য ছিল বলে তারা আসলে বারবার অভিযোগ করছেন। এবং এখানে কিন্তু তার কিছু সময় পরই আমরা পুলিশের বেশ কিছু উপস্থিতি দেখতে পেয়েছি এবং পুলিশ এখানে এসে জলকামানের ব্যবহার করে, জলকামান দিয়ে তারা সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এবং আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কিন্তু সেই আগুনের যে ধাঁচ, সেই ধাঁচ আমরা আসলে এখানে উপলব্ধি করতে পারছি। এবং এখানে নেতাকর্মীরা যারা আছেন জাতীয় পার্টি, তারাও চেষ্টা করছেন এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার, কিছু কিছু জিনিসপত্র তারা সরিয়ে নিচ্ছেন, ঠিকঠাক করার চেষ্টা করছেন। কিন্তু পুলিশ এখন আপাতত এখান থেকে চলে গিয়েছে। শুধু কিছু পুলিশ এখানে রয়েছেন যারা আসলে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় সেই জায়গাটিকে তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এখানে রয়েছেন। আরও যদি একটু দেখাই যে ঠিক জাতীয় পার্টির উপরে, ঠিক দোতলার উপরে কিন্তু বড় একটি সাইনবোর্ড রয়েছে, যে সাইনবোর্ডটিতে মূলত বিশেষ করে আগুন দেওয়া হয়েছে। এরপরে যদি একটু বলি যে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, তিনি কিন্তু একটি বিষয় খুব স্পষ্ট করে বলেছেন এবং তিনি বলেছেন যে নুরুল হক নূরের যে দল, রাজনৈতিক দল, অর্থাৎ যে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা আছেন তারাই আসলে এ ধরনের কার্যক্রমটি ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। এবং যে কারণে তিনি কিন্তু বলেছেন যে পরিষদের নিবন্ধন আসলে নিষিদ্ধ করে 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার কিন্তু দাবি তিনি জানিয়েছেন। পাশাপাশি যদি 24 ঘন্টার মধ্যে তাদের এই আন্দোলন বা যদি দোষীদের দায়ী করা যারা আছেন তাদেরকে যদি আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে না পারে, তাহলে তারা বড় ধরনের একটি আন্দোলন গড়ে তুলবেন বলেও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তারা আরও দাবি জানিয়েছেন সরকারের প্রতি যে এখানে যে ধরনের আসলে মব তৈরি করা হচ্ছে, সেই বিষয়টাকে তারা আমলে এনেছেন। আমলে এনে তারা জানিয়েছেন যে সরকার যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে তার যে দায়, সেই দায়
দায়ও আসলে সরকার এড়াতে পারে না এবং গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূরের উপর যে হামলা, সেই হামলার বিষয়ে কিন্তু তারা আসলে এখানে বিভিন্ন ধরনের শঙ্কা প্রকাশ করেছেন যে নুরুল হক নূরের যে দলের নেতাকর্মীরা আছেন তারা যদি এই বিষয়ে তাদের সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা থাকে, অবশ্যই তাদেরকে সেই বিষয়ে আইনের আওতায় আনতে হবে এবং সরকারকে এর জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে এখন কাকরাইলের সর্বশেষ অবস্থান। কাকরাইল থেকে জানাচ্ছিলেন শেখদার মেহেদী হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরুল হক নূরের ওপর হামলা, এই অভিযোগ এনে তার পদত্যাগ চেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রাশেদ। শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতির সমাবেশে এসব কথা বলেন রাশেদ খান। নূরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তার। বলেন, কেউই এই হামলার দায় এড়াতে পারবে না। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, নূরের হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয়েই ফ্যাসিবাদী দল বলেও উল্লেখ করেন সোহেল। সমগ্র জাতি দেখেছে, যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন, নইলে আমরা মঞ্চে আমরা কিন্তু প্রয়োজনে আমরা এক হয়ে আবার মাঠে নামব। একজন জনপ্রিয় জাতীয় নেতা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী নেতা, তার উপর যে হামলা হয়েছে, এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ বেয়াদলোক, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে জনগণের আশঙ্কা কাটবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর নির্বাচনের আগে জনগণকে বিভ্রান্ত করার জন্য পিআর পদ্ধতির দাবি এবং নানামুখী ষড়যন্ত্র করছে কয়েকটি রাজনৈতিক দল, এমন অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দুই নেতা। জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতার ঘোষণা পরিষদ। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। এদিকে জাতীয় নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পল্টনের ফারিস্ট টাওয়ারে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে তার ম্যাটার, আমার ম্যাটার না। তবে আমাদের একটা দায়িত্ব আছে, তাদেরকে হেল্প করা। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই সংস্কার কাজ শুরু করবে বলেও জানান তিনি। আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলি নিয়ে কিন্তু না। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সম্পদ লুট করবে না এমন মানুষকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাফরুলে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এই আহ্বান জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে স্বল্প টাকায় সরকারি প্লট ও করমুক্ত গাড়ি নেবে না জামায়াত। রাজধানীর কাফরুলে মণিপুর স্কুলে একদিনের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামী। ওপেন হার্ট সার্জারির পর প্রথমবারের মতো জনসম্মুখে আসেন দলের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অসুস্থতা ও চিকিৎসার কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, টাকা থাকলেই বিদেশি চিকিৎসা নেওয়ার মনোভাব থেকে সরে আসতে হবে। মেডিকেল ক্যাম্প প্রমাণ করে দেশের স্বাস্থ্যসেবা উন্নত নয়। বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই, হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। কেন যাবেন?
বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। জামায়াত ক্ষমতায় গেলে স্বল্প টাকায় সরকারি প্লট ও করমুক্ত গাড়ি নেবেন না তারা। বলেন, এমন ব্যক্তিকে ভোট দিতে হবে যারা জনগণের সম্পদ লুট করবে না। জামায়াত ক্ষমতায় গেলে আমানতের খেয়ানত করবে না। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই, বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। আগামী নির্বাচনে সঠিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা কাটছে না। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি নাজুক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাই ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে সরকারকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। যারা বিভিন্ন বাহিনীর প্রধান, তারা কি আপনার সরকারের আনুগত্য প্রকাশ করছে? প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেগুলো নামে প্রশ্নের জন্ম দিচ্ছে। সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কাটছে না অনিশ্চয়তা। খোদ প্রধান উপদেষ্টার অভিযোগের কথা জানান প্রেস সচিব। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। এই জন্য আমাদের আরো সতর্ক হতে হবে। বিগত নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এবার তারা কতটা সহায়ক হবে এ নিয়েও রয়েছে সংশয়। সম্প্রতি গণ অধিকার নেতা নুরুল হক নূরের উপরে হামলা নির্বাচনী অস্থিরতার পূর্বাভাস বলেই মনে করছেন অনেকে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে বাড়াতে হবে গোয়েন্দা তৎপরতা। সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে নিতে হবে প্রস্তুতি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, কোন কোন জায়গা থেকে কি কি পরিমাণের হুমকি আসতে পারে, তাদের প্রায়োরিটাইজেশনগুলো কি, এইগুলা করে তারা পদক্ষেপ কি কি নেওয়া উচিত সরকারের, সেগুলো সরকারকে দিবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের ঘাটতি শঙ্কার সবচেয়ে বড় কারণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, এবং নির্বাচন হতেই হবে। নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প বাংলাদেশের সামনে এই মুহূর্তে নাই। নির্বাচনের আগে নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক যে দুর্বলতা আছে সেটা বাকি যে সময় আছে, 5 মাস সময় আছে, এইটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। এবং আমরা যদি সেটা কাটিয়ে উঠতে সক্ষম হই এবং রাজনৈতিক দলগুলো যদি সহমতে আসে, তাহলে নির্বাচন করাটা এমন বড় কঠিন কাজ হবে না। রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য যাতে বিরোধে পরিণত না হয় সেই প্রত্যাশাও জানান বিশ্লেষকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রচারের বাকি আর 2 দিন। শেষ মুহূর্তে প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছুটির দিনেও ক্যাম্পাস ও হল ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে লিফলেট বিতরণ করেন প্রার্থীরা। এদিকে সাইবার আক্রমণে পাল্টাপাল্টে অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এক্ষেত্রে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যর্থ বলেও অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের মন জয়ে হলে হলে ছুটছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ছুটির দিনেও থেমে নেই প্রচারণা। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকারের চমক। নিজে সরে গিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদারকে জানান পূর্ণ সমর্থন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। দুপুরে জুমার নামাজের পরপরই শুরু হয় গণসংযোগ। এই ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সংগ্রামের অবসান হচ্ছে বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী। গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার কথা, সেটা দীর্ঘ 1 বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে। আমাদের লালিত স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্নে বাস্তবায়িত হতে যাচ্ছে। এদিকে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে অনলাইনে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থী। পাল্টা অভিযোগ ছাত্র শিবিরেরও।
যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত স্ল্যাট শেমিং এবং সাইবার বুলিং হচ্ছে। রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের। যেসব পেজ থেকে সাইবার বুলিং হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সচেতনতামূলক সভা করা হবে। ডাকসু নির্বাচনের প্রচার চলবে রোববার পর্যন্ত। 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় 2 দফায় 6 ঘণ্টা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে স্থানীয়রা। তাদের দাবি আগের মতো ফরিদপুরে 5টি সংসদীয় আসন রাখতে হবে। কোনো সংসদীয় এলাকাকে অন্য এলাকায় সংযুক্ত করা চলবে না। পরে সমস্যার সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের আশ্বাসে শুক্রবার দুপুরে ফরিদপুরে ভাঙ্গায় সড়ক অবরোধ তুলে নিলেও বিকেল 4টার দিকে আবারও অবরোধ ও বিক্ষোভ করে জনতা। এনসিপি, জাতীয় নাগরিক কমিটি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের ব্যানারে ভাঙ্গা চৌরাস্তা ও ভাঙ্গা বাজার এলাকায় অবরোধ করে স্থানীয়রা। এ সময় ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 থেকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করে গেজেট বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। দুইটা ইউনিয়ন আমরা নগরকান্দা যেতে দিব না এবং এটাকে রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়া লাগলেও দিব। যে ষড়যন্ত্র চলছে তা আমরা রক্ত দেওয়া হইলেও ঠিক আছে, এই ভাঙ্গাকে দ্বিখণ্ডিত করতে দিব না। এর আগে সকাল 9টা থেকেই ভাঙ্গার গোল চত্বর এলাকায় 3.5 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে 3 দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাসে দুপুর 12:30টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। আমরা কিন্তু এই বিষয়টা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি, আমরা ডিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এই বিষয়টা একটা ভালো সমাধান হবে, যেটা সবার জন্য ভালো। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুরে 2টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়। এর মধ্যে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ী গোয়ালন্দ দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দরবারে ভক্ত, পুলিশ সহ অন্তত 50 জন। দুপুরে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান, দুপুরে নুরুল হকের দরবার ও তার বাড়িতে হামলা চালায় একদল জনতা। এ সময় পুলিশের গাড়িসহ 2টি গাড়িও ভাঙচুর করা হয়। এক পর্যায়ে নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়। পরে সেনাবাহিনী ও র্যাবকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে কবর থেকে তুলে মরদেহ পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আশ্বাসও দেওয়া হয়। তারা উশৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন, এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিকাণ্ড ঘটায়। পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে। কক্সবাজারের নুনিয়ারছড়ায় স্থানীয়দের তীব্র বাধায় উচ্ছেদ অভিযান স্থগিতে বাধ্য হয় বিআইডব্লিউটিএ। শুক্রবার সকালে অভিযানে গেলে শ্রমিকদের অবরুদ্ধ করা হয়। এছাড়া বিমানবন্দর সড়ক এবং শহরের ভেতরে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে পর্যটক সহ সাধারণ মানুষ পড়েন চরম বিপাকে। পরে সাবেক এক জনপ্রতিনিধির হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। কক্সবাজারের বাকখালী নদীর জায়গা দখল করে 5-6 বছর আগে গড়ে তোলা হয়েছিল এসব স্থাপনা। এর বেশ কয়েকটি 2023 সালে উচ্ছেদ করা হয়, কিন্তু পরের 2 বছরে আবারও দখল হয়ে যায় অনেক জমি। এজন্য গেল সোমবার থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় বদরমুকাম এলাকায় অভিযানে নামে বিআইডব্লিউটিএ। তবে শুক্রবার সকালে তীব্র বিক্ষোভ শুরু করে নুনিয়ারছড়া এলাকাবাসী। অবৈধ দখল ধরে রাখতে বিমানবন্দর সড়ক এবং শহরে ঝাউতলায় অবরোধ করে তারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। আমাদের বাপ দাদার ভিটা,
RSMরা BS মূলে যে খতিয়ানের জায়গা আছে ওই জায়গায়ও তারা উচ্ছেদ করছেন এবং অনেক জায়গায় কক্সবাজার ভাঙছেন। কোনো নোটিশ না দিয়ে আমাদের সাথে কোনো বৈঠক না করে আমাদের এস্টেট জায়গা ওরা কিভাবে ভাঙে? ওনারা হচ্ছে যে ম্যাপ না দেখে আমাদেরকে উচ্ছেদ করতে যাচ্ছে, কোনো ম্যাপ দেখতেছে না। এ সময় উচ্ছেদে ব্যবহার করা বিভিন্ন যন্ত্র এবং শ্রমিকদের প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে ছাড়া পান তারা। পরে বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। হাইকোর্টের রায় আমরাও মানি, কিন্তু আপনার হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে এটা বসে জেলা প্রশাসন সহ প্রশাসন বসে ঠিক করতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে। শুক্রবার অভিযানের 5ম দিনে কোনো স্থাপনা উচ্ছেদ করতে পারেনি BIWTA। তবে আগের 4 দিনে নদীর 64 একর জমি উদ্ধার করা হয়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। করফাকের অভিযোগে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। সেই সঙ্গে দেশটির গৃহায়ণ সচিব ও লেবার পার্টির উপনেতার পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। সম্প্রতি দ্য এথিক্সের এক প্রতিবেদনে বলা হয়, হোবে কেনা একটি ফ্ল্যাটের জন্য পর্যাপ্ত ট্যাক্স দেননি রেইনার। এর মাধ্যমে দেশটির মিনিস্টেরিয়াল কোড ভঙ্গ করেছেন তিনি। পরে শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে কর ফাঁকির কথা স্বীকার করেছেন রেইনার। তার ভুলের সম্পূর্ণ দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এদিকে রেইনারের পদত্যাগের পর মন্ত্রিসভায় রদবদল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাজনৈতিক সংকটে টালমাটাল থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভুমজাইথাই পার্টির নেতা আনুতিন চানভিরাকুল। দেশটির বর্তমান ক্ষমতাসীন ফেউথাই পার্টির নেতা পায়তংতান সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। গেল 2 বছরের মধ্যে এ নিয়ে তৃতীয় প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড। শুক্রবার থাইল্যান্ডের পার্লামেন্ট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন আনুতিন। দেশটির প্রতিনিধি পরিষদের 492 সক্রিয় সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন 247 ভোটের। সেখানে 311 ভোটে জোরালো সমর্থন অর্জন করেছেন আনুতিন। ওই ভোটে তার প্রতিদ্বন্দ্বী ফেউথাই প্রার্থী চাইকাসেম পেয়েছেন 152 ভোট। এছাড়া ভোটদান থেকে বিরত ছিলেন 27 জন। গত মাসে নৈতিকতা সংক্রান্ত এক কেলেঙ্কারির কারণে সাংবিধানিক আদালত পায়তংতান সিনাওয়াত্রাকে পদচ্যুত করে। ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে যে কোনো বিদেশি সেনা মোতায়েন করা হলে তারা রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের অধিবেশনে এই হুঁশিয়ারি দেন পুতিন। তিনি বলেন, যদি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির সিদ্ধান্ত হয় তাহলে ইউক্রেনের ভূখণ্ডে তাদের উপস্থিতি অযৌক্তিক। বৃহস্পতিবার প্যারিস সম্মেলনে 26টি পশ্চিমা দেশের ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকারের একদিন পর এই হুঁশিয়ারি দিলেন পুতিন। Но это одна из первопричин втягивания возможных контингентов воинских в какие-то войска, особенно сейчас, в боевых действий. Исходим из того, что это, потому что, во всяком случае, предлагаю так называемое стратегическое партнерство, которое заключено. এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।